শীতের সকালে বেশ আরাম করে আমি ঘুমিয়েছিলাম। আর হঠাৎ করেই এক বালতি পানি আমার মুখের উপর এসে পড়লো। আমি চোখ মেলে তাকালাম। আর তাকানোর পরে যাকে দেখলাম তাকে দেখে আর কোনো কথা বলতে পারলাম না, কারণ সামনে আমার ভাবি দাঁড়িয়ে আছে। ভাবি তখন বলতে শুরু করলো। জমিদার হয়েছিস তুই? তুই কি মনে করেছিস তোকে আমরা এখানে শুধু শুধু খাওয়াবো? তুই কোনো কাজ করবি না, আর তুই এমনিতেই এখানে বসে বসে খাবি? এটা তো হতে পারে না। যা তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে আয়, আর সব কিছু তাজা সবজি নিয়ে আসবি। যদি পচা কোনো কিছু নিয়ে এসেছিস তো তোর খবর আছে। সকালে এবং দুপুরে তুই খাবার পাবি না। ভাবি, প্রতিদিন বাজার করলে তো অনেক অস্বস্তি লাগে। 2-3 দিনের বাজার যদি একসাথে করে ফেলতাম তাহলে তো আমার অনেক ভালো হয়, তোমার জন্য ভালো হয়। তোমার সকালবেলা তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হলো না। আমি কোনো কিছু তাজা ছাড়া খেতে পারি না। তোকে যেটা বলেছি তুই সেটাই করবি, আর একদম টাকা মারার চেষ্টা করবি না। আমাদেরটা পড়ে পড়ে খাচ্ছিস, তবুও লজ্জা লাগছে না? ভাবি, বাবা মারা গিয়েছে মাত্র 15 দিন হলো, আর এখনই তোমার আসল রূপ দেখাতে শুরু করে দিয়েছো। আর বাবা যা রেখে গেছে সবকিছুই তো আমাদের দুই ভাইয়ের। এত কথা বলতে হবে না তোকে। তোকে যেটা বলেছি সেটা করবি তুই। আর তোর মা যে আমাদেরটা খাচ্ছিস, এটাই অনেক বড় কিছু। এখন তাড়াতাড়ি যা, বেশি কথা না বলে বাজারটা করে নিয়ে আয়। আমি ভাবের কথা আর কোনো কথা বললাম না। আমি তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে বাজারে চলে আসলাম। বাজারে এসে সকাল সকাল বাজার করছিলাম, আর হঠাৎ করেই আমার ফোনটা বেজে উঠলো। আর দেখতে পারলাম আমার পাগলি কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। রিসিভ করার পরে তখন বলতে শুরু করলো। কি ব্যাপার? আমি তোমাকে এত অনেকগুলো কল দিয়েছিলাম, কিন্তু তুমি কল রিসিভ করলে না কেন? আমি কিন্তু তোমার উপর অনেক রেগে আছি। আর এখন কোথায় আছো? এত কোলাহল কিসের? রাতে তো আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম, শরীর ক্লান্ত ছিল। সারাদিন কাজ করেছিলাম তো, সেজন্য আর কিছু মনে নেই। মানে তুমি কি জানো না আমি কোথায় আছি? প্রতিদিন যেখানে থাকি আজকেও সেখানে আছি। আমার নাম সবার ভালো লাগে না। ভাবি তোমার সঙ্গে কেন এমনটা করে? আঙ্কেল মারা গিয়েছে মাত্র 35 দিন হলো, আর এর মধ্যে ভাবি তার নিজের আসল রূপটা দেখাতে শুরু করে দিয়েছে। উনি যে এমন থাকবে এটা আসলে আমি ধারণা করতে পারিনি। আসলে কি আর বলবো, কপালে যেটা আছে সেটাই তো হবে, তাই না? আচ্ছা রাখো, আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর তোমাকে কল দেব। আর কলেজে আসবে তো নাকি? হ্যাঁ, কলেজে আসবো। তুমিও তাড়াতাড়ি করে কলেজে চলে আসবে। এবার রাখছি। আল্লাহ হাফেজ। আমি তোমার জন্য ওয়েট করবো। এই বলে নুসরাত কল কেটে দিল। নুসরাত কল কেটে দেওয়ার পরে আমিও বাজার করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে কলেজের জন্য রেডি হচ্ছিলাম। এবার আমার পরিচয়টা দেই, আমি শাহরিয়ার রহমান, থাকি একটা গ্রামে। গ্রামের একটা কলেজে পড়াশোনা করছি, এবার ইন্টার দিতে বসে। আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে আমার ভালোবাসার মানুষ, এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার গল্পে আসা যাক। আমি রেডি হয়ে খাবার টেবিলে আসলাম। আর খাবার টেবিলে এসে দেখি ভাইয়া আগে থেকেই নাস্তা করছেন। আমি চুপচাপ নাস্তা করতে বসলাম। তারপর আমি আমার মতো করে নাস্তা করে চুপচাপ চলে আসছিলাম। আর তখন ভাই আমাকে ডাকলো, তখন আমাকে 100 টাকা দিল। তারপর আমিও চুপচাপ কলেজে চলে আসলাম। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর কিছু দূর যাওয়ার পরে দেখলাম নুসরাত সেখানে দাঁড়িয়ে আছে। আমি নুসরাতের সামনে যাওয়ার পরে নুসরাত তখন আমাকে বলতে লাগলো। কি ব্যাপার? আজকে মনে হচ্ছে তোমার মনটা অনেক ভালো। তা কি হয়েছে? আজকে মনটা এত ভালো কেন? তোমার প্রতিদিন তো অনেক গোমরা মুখ করে থাকো। তেমন তো কোনো কিছু না, আসলে খাবার খেয়ে যখন আমি আসছিলাম তখন ভাইয়া ডেকে 100 টাকা দিল। আর ভাবি তখন আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল, এটা ভেবে হাসি পাচ্ছে। দেখো, এসব আর ভালো লাগছে না। কোনো কিছু তুমি প্লিজ, কোনো কিছু একটা করো। এভাবে তুমি দিনের পর দিন ওদের অবহেলা সহ্য করে যাবে? এমনটা তো হতে পারে না। তুমি আন্টিকে নিয়ে অন্য কোথাও চলে যাও। ঢাকায় গিয়ে নিজেকে তৈরি করো। দেখো, বাপ দাদার ভিটা রেখে ঢাকায় চলে যাব, এটা একটা কথা, কিন্তু মা কি আমার সঙ্গে যেতে চাইবে? কখনোই আমার সঙ্গে যেতে চাইবে না, কারণ তার স্বামীর ভিটা ছেড়ে কখনোই যাবে না। এটা আমি খুব ভালো করে জানি। যাই কিছু বলো না কেন, তোমার ভাবি কিন্তু অন্তত খারাপ মনের মানুষ একজন। তুমি না থাকলে আন্টি কি অবস্থা করবে তুমি নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো। তাই যেভাবেই হোক তুমি আন্টিকে নিয়ে ঢাকায় চলে যাও। ঢাকায় চলে যাওয়ার পরে তুমি কি করবে? এখানে তোমাকে কে দেখবে? আর তোমাকে না দেখে তো আমি একদিনও থাকতে পারি না। আমাকে ছেড়ে এখন থেকে থাকতে হবে। বাসায় বিয়ের জন্য কথা বলছি। বাসায় অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি ঢাকায় গিয়ে মামার বাসা থেকে পড়াশোনা করব, কিন্তু এখন
বিশ্বাস করো, যদি মানাতে না পারে তাহলে সম্পূর্ণই শেষ। কি সব পাগলের মতো কথা বলছো? আমি এসব বিশ্বাস করি না। 2 বছর নিজে হাতে ধরে করা এই রিলেশনটা, এটা কখনোই ব্যর্থ হতে পারে না। আমি সঠিকভাবে কথা বলছি। বাসায় আমাকে বিয়ের জন্য চাপ দিয়েছে। তুমি তো জানো বাবা চেয়ারম্যান, আর বাবাকে অনেকেই অনেক কিছু বলে দেয়। সেই কারণে বাবা বিয়ের জন্য কথাবার্তা বলছে। থাক, আর এসব নিয়ে চিন্তা করতে চাই না। যেভাবে আসছে সেভাবে চলতে দাও। ইন্টার পরীক্ষা তো সামনে চলে আসলো, আর ইন্টার পরীক্ষা দেওয়ার পরে না হয় সবকিছু চিন্তা ভাবনা করবো। কিন্তু ইন্টার পরীক্ষা দিতে দিতে তুমি যে কত কিছু সহ্য করবে এটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানে। দিনের পর দিন এভাবে তোমার ভাবির অপমান সহ্য করে যেতে হবে? আপাতত পরীক্ষা নিয়ে চিন্তা করি, এটা তো করতে হবে। এটা ছাড়া কোনো কিছু করার নেই, কারণ এখন যদি ঢাকায় চলে যাই আমার লাইফটাই পুরো শেষ হয়ে যাবে। ইচ্ছা আছে অনেক বড় কিছু হওয়ার জন্য, আর জানি না ভাগ্যে আল্লাহ তাআলা কি রেখেছে। চলো। আমি নুসরাতের সঙ্গে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। তারপর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে দিতে ক্লাসে প্রবেশ করলাম। আর এভাবে কলেজ টাইম শেষ হলো। কলেজ টাইম শেষ করে নুসরাত আমি একসঙ্গে বাড়ি ফিরছি। সাথে অনেক বন্ধু বান্ধবও আছে, কিন্তু ওরা সামনে আছে। আর আমি আর নুসরাত পিছনে কথা বলতে বলতে যাচ্ছি। তার বাড়িতে চলে গেল, আর আমিও আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর দেখতে পারলাম ভাবি বাড়িতে নেই। তখন মা আমার কাছে আসলো। মা আমার কাছে এসে বলতে শুরু করলো, শাহরিয়ার, আমি জীবনে অনেক বড় ভুল করেছি। সেটা হলো এরকম মেয়েকে আমি আমার ছেলের বউ করে এনেছি। না হলে আজকে তোর এই দিনটা দেখতে হতো না। আমাকে নিয়ে চিন্তা করিস না, আমার তো জীবন শেষই হয়ে গেল। মা আমি এসব কিছু জানি, আর যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে। আর ভাবি কোথায় গিয়েছে? এমন সময় ভাবিরও তো কোথায় যাওয়ার কথা নয়। বাবা মারা যাওয়ার পরে ভাবি জানো হাতে আসমান ছুঁয়ে পেয়েছে। ঠিকই বলেছিস। আর তোর ভাবি তার বাবার বাসায় গিয়েছে। যাক, ভালো হলো। এই 2-3 দিন তো অন্তত পক্ষে আমরা শান্তিতে থাকতে পারবো। কোনো কিছু বলতেও পারি না। আমি তো বুড়ো হয়ে গেছি, কি আর বলবো? আমার কথা কি আর শুনবে? এরকমটাই মনে হচ্ছে। আমি মায়ের সঙ্গে কথা বললাম, মাকে সান্ত্বনা দিলাম, আর মা চলে গেল। আমাকে খাবার দিল। আমি খাবার খেয়ে নুসরাতের সঙ্গে কথা বলতে লাগলাম, আর বাড়িতে কিছু কাজকর্ম করতে লাগলাম। আর এভাবেই 2-3 দিন পার হয়ে গেল। খুব ভালোভাবেই 2-3 দিন বেশ শান্তিতে ছিলাম। আমি একদিন রাতের বেলা শুয়ে শুয়ে নুসরাতের সঙ্গে কথা বলছিলাম, আর হঠাৎ করেই ভাবি রুম থেকে গভীর আওয়াজ ভেসে আসলো। আমি মূলত এগুলো খেয়াল করি না, কিন্তু যেহেতু আমার বারান্দা থেকে কথাগুলো আসছে তাই শুনতে ইচ্ছা হলো। আমি আমার রুম থেকে বের হলাম। আমার রুম থেকে বের হওয়ার পরে বারান্দার কাছাকাছি এসে দাঁড়ালাম। দাঁড়ানোর পর দেখলাম ভাবি মোবাইলে কথা বলছে। ভাই এখানে নেই। ভাবির কথাগুলো এতটা নোংরা ছিল যেটার বলে বোঝানো সম্ভব না। ভাবি তখন পাশ থেকে বলতে লাগলো, আজকে আমি তোমাকে এত আদর করেছি যেটা তুমি অন্তত পক্ষে 1 সপ্তাহ মনে রাখবে। আরে আমি এই বাড়িতে পড়ে আছি শুধুমাত্র সম্পত্তির জন্য, কিন্তু এই শাহরিয়ার বাচ্চাটাকে কোনোভাবেই বাড়ি থেকে তাড়াতে পারছি না। কারণ শাহরিয়ার যতদিন পর্যন্ত বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত আমি কোনো কিছুই করতে পারবো না। ভাবি আরো মোবাইলে অনেক ধরনের কথা বলতে লাগলো। এগুলো সবকিছু শুনে আমি তাড়াতাড়ি করে রুমে চলে আসলাম। এগিয়ে শুনে অনেক পাপ হয়ে যাবে। আমি রুমে এসে নুসরাতের ঘটনা বললাম, আর নুসরাত কোনো কিছু বলল না। নিজে নিজে একটা দীর্ঘশ্বাস ফেললো। দেখো, তুমি এসব কথা কেন বলছো? আমি তোমার কাছ থেকে এসব কথা শুনতে চাইনি। আর আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে টেনশনে আছি। আমি এসব নিয়ে কোনো টেনশন করছি না। এখন তুমি বুঝতে পারছো আমার অবস্থা এখন কেমন? ওসব চিন্তা করে কোনো লাভ হবে না। ওসব চিন্তা করলে আরো শুধু শুধু টেনশন বাড়বে। তার চেয়ে ভালো পরিস্থিতির উপর ছেড়ে দাও। আল্লাহ তাআলা হয়তো ভালো কিছু রেখেছেন, আর এখন হয়তো তোমাকে পরীক্ষা করছেন। আর লোকে জানাজানি হলে তোমাদের মান সম্মান চলে যাবে। প্লিজ এসব কিছু বাদ দাও। তুমি সেফ থাকলে আমার কাছে অনেক কিছু। আমি এভাবে নুসরাতের সঙ্গে কথা বলতে শুরু করলাম। আর কিছুক্ষণ কথা বলার পরে কল কেটে দিলাম। সকালবেলা যথারীতি প্রতিদিনকার নিয়মে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে আসলাম। বাজার এসে বাজার করে আমি ডিরেক্ট কলেজে এসে গেছি। আর এভাবে পার হয়ে গেল বেশ কয়েকটি মাস। আমিও পরীক্ষা দিচ্ছি। আর দেখতে দেখতে আমার আর নুসরাতের ইন্টার পরীক্ষা শেষ হলো। এখন নুসরাত ভার্সিটির জন্য কোচিং করবে ঢাকায় গিয়ে। আমি এখন ফ্রি টাইম পার করছি। বিকেলবেলা নুসরাতের সঙ্গে মাঠে দেখা করলাম। আর তখন নুসরাত আমাকে বলতে লাগলো, দেখো, বাবা আমাকে একটা শর্ত দিয়েছে। আমি ঢাকায় গিয়ে মামার বাসা থেকে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কোচিং করে যাব। কিন্তু এর মধ্যে আমার বিয়ের সম্বন্ধে যদি আসে, আর যদি সেটা বাবার পছন্দ হয়, তাহলে বাবা বিয়ে দিয়ে দিবে।
নুসরাত, আজ থেকে প্রায় 3-4 মাস আগে তুমি যখন আমাকে বলেছিলে কোনো কিছু করার জন্য ঢাকায় যেতে, তখন আসলে তুমি যদি একটু জোর দিতে তাহলে আমি সত্যি সত্যি পারতাম। তখন আসলে ততটা হয়তো আমি বুঝতাম না, কিন্তু দেখো, ইন্টার পরীক্ষা দিয়েছি, এখন ভার্সিটির জন্য কোচিং করার মতো টাকা পয়সা আমার কাছে নেই। তাই তো কোনো একটা ভার্সিটিতে ভর্তি হয়ে যাব। যদি ভাগ্যে থাকে তাহলে এমনিতে চান্স হবে আশা করছি, আর যদি না হয় তাহলে তো কপাল খারাপ। এই মুহূর্তে আমার নিজের কেরিয়ার এবং আমার ফ্যামিলিগুলো নিয়ে সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে। আর বেশি চিন্তা হচ্ছে আমি যদি চলে যাই তাহলে ভাবে যে কোনো ভাবে আমাদের সম্পত্তি দখল করে নেবে। তাই খুব চিন্তায় আছি, আর এই মুহূর্তে তোমাকে বিয়ে করা আমার কাছে অসম্ভব। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে, কারণ এই কথাটা আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম। তুমি কোনো কিছু করতে পারবে না, যে তুমি নিজেই নিজেই স্বীকার করতে এত ঘুরিয়ে পেয়েছে গল্প বলার কোনো প্রয়োজন নেই। আমি সব তোমার কাছে গল্প শুনতে চাই না। দেখো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তুমি ছাড়া আমি চাই না অন্য কেউ আমাকে বিয়ে করুক, অন্য কাউকে আমি স্পর্শ করতে দিব না। দেখো, আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে আমার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। তার মানে এই না যে আমার এত সমস্যা রেখে আমি তোমাকে এখন বিয়ে করে নিব আর তোমার বাবা তোমাকে আমার কাছে তুলে দেবে। আমি একটা বেকার ছেলে, তারপর বাবা নেই, ভাইয়ের টাকা চলাফেরা করি, আর আমার একটা ছেলের কাছে কখনোই তার বাবা তার মেয়েকে তুলে দেবে না। আর তোমার বাবা যদি তুলে না দেয় তাহলে আমি তোমাকে কিভাবে বিয়ে করব? পালিয়ে যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি আমার কাছে নেই। আমি কোনো কিছু জানি না। আমি কালকে ঢাকা চলে যাচ্ছি, আর এটা হয়তো তোমার সঙ্গে আমার শেষ দেখা। যদি ঢাকায় এসে আমার সঙ্গে দেখা করতে পারো তাহলে দেখা করবে, আর প্লিজ কোনো কিছু করার চেষ্টা করো। আমি আর সহ্য করতে পারছি না। আমাকে অন্তত পক্ষে আরো একটা বছর সময় দিতে হবে। প্লিজ, তুমি আমাকে একটা বছর সময় দাও, দেখবে আমি সবকিছু করে ফেলবো। আমার সবকিছু হবে, সব সমস্যার সমাধান হবে, কিন্তু আমাকে তো সময় দিতে হবে। তোমাকে দেওয়ার মতো সময় আমার কাছে নেই, কারণ তোমাকে এই পর্যন্ত অনেক সময় দিয়েছি, অনেক কথাই বলেছি। আমি তোমাকে বলেছিলাম তুমি ঢাকায় চলে যাও, ঢাকায় গিয়ে কোনোটা চাকরি ম্যানেজ করো, কিন্তু তুমি গেলে না। তুমি ইন্টার পরীক্ষা দিলে, সেটা ভালো কথা। এখন আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। ভার্সিটি কি পড়তে পারবো কিনা সেটা আমার জানা নেই। তোমার বাবা তো শিক্ষিত, তোমার বাবা একজন শিক্ষিত হয়ে তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য চাপ দেবে? তুমি বাসায় বলবে যে তুমি অনার্স করতে চাও, অনার্স করার পরে তুমি বিয়ে করবে। তুমি একটু বাসায় বুঝিয়ে বললেই তো হয়। আমি আর বাবার মুখের উপর কথা বলতে পারি না, তুমি খুব ভালো করে জানো। তাই আমাকে এসব বলে কোনো লাভ নেই। আমি মাকে যতটুকু বলার বলেছি। মা বাবাকে এসব বলতে ভয় পায়, আর বাবা যদি জানে যে তোমার সঙ্গে আমার রিলেশনশিপ, এটা জানলে যে তোমার ক্ষতি হবে, তার জন্য মা বাবাকে বলতে চায় না বিষয়টা। ওয়াও, ভালো কথা। আমার কোনো কিছু বলার নেই। ঠিক আছে, চলো তোমাকে সামনে এগিয়ে দিয়ে আসি। সন্ধ্যা হয়ে এলো, আর কালকে সকালে মনে হয় যাবে, তাই না? সকালের বাসে। হ্যাঁ, কালকে সকাল 7টায় বাস আছে, আর আমার সঙ্গে মা যাবে। চাইলে দেখা করতে পারো তুমি। বাবা আমাকে বাস স্ট্যান্ড থেকে তুলে দেবে। গেলাম আমি, আর আমাকে এগিয়ে দিতে হবে না, আমি নিজে নিজে চলে যেতে পারি। খুব মিস করবো তোমাকে। এই বলে নুসরাত চলে যেতে শুরু করলো, আর পেছন থেকে আমার বন্ধু রাফি এদিকে আসলো। আর রাফি আমাকে এসে বলতে লাগলো, বন্ধু, এটা কি হলো? তুই কি নিজের ভালোবাসাকে নিজের গলা টিপে হত্যা করে ফেললি? এভাবে তুই নুসরাতকে যেতে দিস না, প্লিজ ওকে থামা। ও যদি কালকে চলে যায় তুই কি করে থাকবি? রাফি, বোকার মতো কথা বলিস না, ওকে যেতে দে। ও যদি এখন না যায় তাহলে আমি সমস্যায় পড়বো। অলরেডি এলাকার মধ্যে সবাই জেনে গেছে যে নীল নুসরাতের সঙ্গে রিলেশনে রয়েছে। আমি চাই না আমার কারণে নুসরাত মানুষের কাছে অপমানিত হোক। দেখ, আমার কোনো কিছু নেই, আর নুসরাত বলক বাবার একমাত্র মেয়ে। দেখ, ভালোবাসা এসব দেখে হয় না। এলাকার মধ্যে যতটা ছড়িয়েছে এটা নিয়ে তোরে চিন্তা করতে হবে না, কিন্তু নুসরাত যদি একবার ঢাকায় চলে যায় আর সেখানে যদি ওর বাবা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়, তখন তুই কি করবি? তুইও ঢাকায় চলে যা। আমার তো কোনো না কোনো ভাবে ঢাকা যেতেই হবে। আমি বাড়িতে ব্যবস্থা করে না গেলে কিভাবে আমি ঢাকায় যাব? বাড়ির অবস্থা তো তুই খুব ভালো করে জানিস। আমার টেনশনে ঘুম আসে না প্রতিদিন। আমি সবকিছু জানি রে। ওই যে দেখ, তোর ভাবি কারোর বাইকের পিছন থেকে নামছে, এখন বাড়িতে যাচ্ছে, দেখতে পারছিস? এগুলো তোর ভাই একবারও দেখতে পায় না। এটা সত্যিই অবাক করার ঘটনা। এসব চিন্তা বাদ দে, চল বাড়ির দিকে যাই। আর কালকে ফুটবল খেলা ছিল না, আমাদের ওটা না করে দে। আমার কোনো কিছু ভালো লাগছে না। এখন তুই ছাড়া আমার আপন বলতে কেউ নেই রে। আমি তোর পাশে সবসময় ছিলাম, সবসময় আছি। আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। চল বাড়ির দিকে যাওয়া যাক, সন্ধ্যা হয়ে গেল। আজকে রাতের সঙ্গে দেখা করতে যাব।
তুই আর আমি আমার সামনে তোরা কথা বলবি। আমি রাফিকে নিয়ে বাড়ি চলে আসলাম, আর রাফি আমাকে এগিয়ে দিয়ে রাফি নিজেও বাড়ি চলে গেল। আর আমি বাসায় এসে কাজ করতে লাগলাম। আর এভাবেই বেশ সময়টা পার হলো। রাতের বেলা খাওয়া দাওয়া করে আমি নুসরাতের জন্য অপেক্ষা করছিলাম। ভাবছিলাম নুসরাত আমাকে হয়তো এই বুঝি মেসেজ দিবে, কিন্তু আমার ভাবনা মিথ্যে করে সে আমাকে কোনো মেসেজ করলো না, একবার কলও করলো না। সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আমি রুম থেকে বের হচ্ছিলাম, আর হঠাৎ করেই অন্ধকারের মধ্যে ভাবির সঙ্গে মনে হয় ধাক্কা খেয়ে যাই। কারণ মা ওই সময় কখনো ওঠে না, আর ভাবি যে এত রাতে চলাফেরা করে মোবাইলে কথা বলে, তাই ভাবির সঙ্গে ধাক্কা খেয়েছি। আমি কোনো কিছু বুঝে উঠতে না পেরে ভাবি আমার উপরে ওঠে আর নিজে জামা কাপড় ছিঁড়তে শুরু করলো। আমি এটা বুঝতে পারছিলাম, আর ভাবি চিৎকার করতে শুরু করলো। কে কোথায় আছো? আমাকে তাড়াতাড়ি করে বাঁচাও। শাহরিয়ার, আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে? কে কোথায় আছো? বাঁচাও আমাকে। ভাবির চিল্লাচিল্লিতে মা ভাইয়া দুজনেই আসে, আর লাইট জ্বালানোর পরে দেখতে পারে ভাবির উপর আমি শুয়ে আছি। ভাবি আমাকে আগে থেকে ধরে রেখেছিল, আর অন্ধকারের মধ্যে আমি দেখতে পারিনি ভাবি হঠাৎ করে এমন হয়ে যাবে। এটা সত্যি অকল্পনীয়। আমার তো এখন বিশ্বাস হচ্ছে না। আমার তো মনে হচ্ছে এটা স্বপ্ন। ভাইয়া এসে আমাকে একটা থাপ্পড় দেয়। ভাইয়া থাপ্পড় দেওয়ার পরে আমাকে বলতে লাগলো, বাবা মারা যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল আমি যেন তোকে সব সময় দেখে রাখি, কিন্তু তোকে এত আদর যত্ন করার পরেও তুই এমন করলি। তোকে পড়াশোনা করিয়েছি, আর তুই কিনা ছি, আমার বলতেও লজ্জা করছে। তুই এতটা নিচে নামতে পারলি কি করে? ভাইয়া তুই বিশ্বাস কর, আমি এসব কোনো কিছু করিনি। ভাবি নিজে থেকে আমার সঙ্গে এসব করেছে। আমি তো বাইরে যেতে চেয়েছিলাম। আমার এখানে কোনো দোষ নেই। প্লিজ তুই আমাকে বিশ্বাস কর। ভাবির প্রতি কখনো আমার ওরকম কোনো মন মানসিকতা ছিল না। আমি ভাবিকে সম্মান করতাম। থাক, আর কোনো কথা বলতে হবে না। আমাকে আর কোনো কিছু বোঝাতে আসিস না। তুই তুই একটা কোলাঙ্গার। মা, তুমি এমন ছেলে জন্ম দিয়েছো যে কিনা তার ভাবির উপর ঝাঁপিয়ে পড়ে। ছি, আমি বাড়িতে থাকতে এই অবস্থা। আমি বাড়িতে না থাকলে তখন তোমার সাথে কি অবস্থা হতো সেটা আল্লাহ পাক ভালো জানে। তখন মা এসে আমাকে থাপ্পড় দেয়। তখন মা আমাকে মেরে আমাকে আবারও বলতে লাগলো, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, তোর মতো সন্তানকে আমি আমার পেটে ধরেছি। তুই আর কখনো আমার চোখের সামনে আসবি না। না, তুই কিনা শেষে তোর ভাবির উপর এভাবে ঝাঁপিয়ে পড়েছিস। আর আমি আরো আমার বৌমার উপর কত অভিমান করেছিলাম, কত ভুল বুঝেছিলাম তাকে। কিন্তু তুই যে ঠিকই ছিলি না সেটা এখন বুঝতে পারছি। মা তুমি বুঝতে পারছো না, এটা শুধুমাত্র একটা চক্রান্ত। আমাকে বাড়ি থেকে তাড়াতে পারলেই ভাবির হাতে সবকিছু পেয়ে যাবে। আমি ছিলাম ভাবির কাছে সবচেয়ে বেশি বাধা। বিশ্বাস করো, বিশ্বাস করো আমাকে। আমি এসব কোনো কিছু করিনি। ভাবি নিজে থেকেই তার নিজের জামা কাপড় ছিঁড়েছে আর এসব নাটক সাজাচ্ছে। আমার এখানে কোনো দোষ নেই। আমাকে কোনো কিচ্ছু আর বোঝাতে আসিস না, আমার সব বোঝা হয়ে গেছে। আজকে থেকে মনে করব তুই আমার ছেলে না, আমার একটা মাত্রই ছেলে, সেটা হলো রিফাত। শাহরিয়ার নামে আমার কোনো ছেলেই ছিল না। মায়ের পা জড়িয়ে কান্না করতে করতে মাকে বললাম, কিন্তু মা আমাকে কোনো কিছুই বললো না। আরো অনেক অনেক কথা শুনে দিল। ভাইয়ার পা ধরলাম, কিন্তু ভাই আমাকে লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমি কান্না করতেছিলাম, আর তখনই রাফি দৌড়ে আসলো। আমি মায়ের পায়ের কাছে বসে আসছি। তারপর ভাইয়া রাফিকে সবকিছু খুলে বলল। রাফি তখন বলতে লাগলো, ভাইয়া, আপনি যা কিছু বলেন না কেন, আমি শাহরিয়ারের সঙ্গে সেই ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করি। শাহরিয়ার কেমন মনের মানুষ সেটা আমি খুব ভালো করেই জানি। শাহরিয়ার এটা করতেই পারে না। আপনাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে। কালকে যদি এটার কোনো বিচার না হয় তাহলে আমি আত্মহত্যা করব। কারণ এখন তো আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো গতি নেই। আর রাফি এখানে কি বলবে? রাফি কি এখানে ছিল? রাফি তো শুধুমাত্র এসেছে, আর রাফি তো শাহরিয়ারের বন্ধু। ও তো শাহরিয়ারের দিকেই টানবে। আমি আর কোনো কিছু বললাম না, কারণ এখন আর কোনো কিছু বলে কোনো লাভ হবে না। ভাইয়া ওনারা বিশ্বাস করে নিয়েছে আমি এইসব কাজটা করেছি। কারণ একটা মেয়ে যখন তার সর্বোচ্চ নিয়ে কথা বলে, তখন যে কেউ বিশ্বাস করতে বাধ্য হবে। কারণ মা মনে করেছে একটা মেয়ে যতই খারাপ হোক না কেন, কখনোই তার নিজের ইজ্জত নিয়ে এরকম কোনো কথা বলবে না। এরকম দুর্নাম সে নিজে কখনোই তার কাঁধে নেবে না। আমি আর কোনো কিছু বললাম না। পরদিন সকালবেলা যথারীতি সালিশের ব্যবস্থা করা হলো। গ্রামের চেয়ারম্যান এসেছে। ইচ্ছা ছিল শেষবারের মতো একবার
দু চোখ ভরে নুসরাতকে দেখব, কিন্তু সেটা আর কপালে নেই। ভোর সকালবেলা বাড়িতে মানুষ জড়ো হয়ে গেছে। তারপর ভাবি সবার সামনে নিজের মুখে সব কথা বানিয়ে বানিয়ে বলল। এতে চেয়ারম্যান চাচা সবার উদ্দেশ্য করে বলতে লাগলো। আপনারা একটা মেয়ের কাছ থেকে সবকিছু তো শুনলেন। একটা মেয়ে সবচেয়ে বড় দামি সম্পদ হলো তার ইজ্জত। আর আপনাদেরই গায়ের ছেলে শাহরিয়ার সেই ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে। তার মা এবং তার ভাই ওনারা দুজন সাক্ষী দিচ্ছে। এরপর তার কোনো কিছু বলার নেই। আমাদের এখন শাহরিয়ারকে 50টা বেতের আঘাত করে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য আদেশ করা হচ্ছে। আপনারা তো নিশ্চয়ই আমার কথা মতো এক থাকবেন। তারপরে এই কথা সবাই হ্যাঁ করলো। আর যেটাও সেটাই হয়েছে। 50টা বেতের আঘাত আমাকে করা হলো। আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছে। আমি আমার ব্যাগপত্র সবকিছু গুছিয়ে রেল স্টেশনে চলে আসলাম, কারণ যার মতো কোনো টাকা আমার কাছে নেই। সাথে রাফি এসেছে। রাফি তখন আমাকে বলতে শুরু করলো। দোস্ত, আমার কাছে এই 2000 টাকাই ছিল। এছাড়া আমার কাছে আর কোনো টাকা নেই। অনেক ম্যানেজ করে তারপর এই 2000 টাকা তোকে দিয়েছি। এগুলো দিয়ে আপাতত চালিয়ে নিস। ভাই, তুই আমার জন্য যেটা করেছিস সেটা অনেক বড় ভাই, এবং আমার পুরো ফ্যামিলি এটা করবে না। অনেক করেছিস তুই আমার জন্য। ভালো থাকবি। তুইও ভালো থাকিস। আর ঢাকায় গিয়ে কিন্তু আমাকে ভুলে যাবে না। আবার ওখানে অনেক বন্ধু বান্ধব পাবি, কিন্তু এই বন্ধুটাকে আবার ভুলে যাস না। আর খুব তাড়াতাড়ি তোর সঙ্গে আমার দেখা হবে। আমি বাড়িতে ম্যানেজ করেই ঢাকা চলে আসব, কারণ আমাদের এই গ্রামে তো আর কোনো কিছু হবে না, বুঝতে পারছিস? আর চেয়ারম্যান করেছে জানিস, কারণ হলো তিনি জেনে গেছেন তুই যে তার মেয়ের সঙ্গে প্রেম করছিস, এই জন্য তোকে বেতের আঘাত করেছে। রাফি, আমি সবকিছু জানি, সবকিছু বুঝতে পারছি। এটা হলো এক ঢিলে দুই পাখি মারা। আচ্ছা, ট্রেনের সময় হয়ে গেছে, একটু পরেই হয়তো ছেড়ে দিবে, তুই চলে যা। আমি রাফিকে বিদায় দিলাম। আর রাফিকে বিদায় দেওয়ার পরে রাফি চলে গেল। তারপর আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের জানালার পাশে বসে আছি, কোনো কিছু ভালো লাগছে না। নুসরাত কোথায় আছে, কি করছে সেটাও আমি জানি না। সেই দেখার ইচ্ছা ছিল, সেটাও হলো না। নুসরাত আমার নাম্বারটা খুব ভালো করে জানে। যেখানে আমার মামাকে বিশ্বাস করতে পারলো না, তার ছেলেটা করতে পারে কি পারে না সেটা বিশ্বাস করলো না। মনের মধ্যে শুধু এগুলোই ঘুরে বেড়াচ্ছে। আর প্রায় 5 ঘন্টা জার্নি করার পরে ঢাকা এসে পৌঁছালাম। এখন কোথায় যাব, কি করব, কোনো কিছু বুঝতে পারছি না। আমি হাঁটতে হাঁটতে একটা বস্তিতে চলে আসলাম। বস্তিতে এসে একজনের সহযোগিতায় ছোট একটা ঘর নিলাম, তা আবার 500 টাকা অ্যাডভান্স করলাম। তারপর আমি দোকানে এসে হালকা নাস্তা করলাম। আর পকেটে দেখি বেশি টাকা নেই। আমি একটা গ্যারেজের কাছে চলে আসলাম। গ্যারেজের কাছে আসার পরে গ্যারেজের মালিককে বলতে শুরু করলাম, চাচা, আমাকে একটা সিএনজি দিতে পারবেন? আপনি যেভাবে বলবেন, যে টাকা দিতে বলবেন আমি সেটাই দেব। আসলে গ্রাম থেকে এসেছি তো, কোনো কাজ নেই, তাই যদি দিতেন তাহলে আমার জন্য খুব উপকার হয়। তুমি তো সিএনজি চালাতে পারবে না, ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, কিন্তু আমাকে প্রতিদিন তোমার 600 টাকা করে দিতে হবে। তুমি কি দিতে পারবে 600 টাকার কম? কম কিন্তু আমি পারবো না। চাচা, আমাকে শিখতে হবে না, আমি অনেক আগে থেকে সিএনজি চালাতে পারি। গ্রামে অনেক চালিয়েছি। আপনার এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ 600 টাকা না, আপনাকে আমি প্রতিদিন 500 টাকা দেব। প্লিজ চাচা, না করবেন না। ঠিক আছে, তুমি তাহলে প্রতিদিন 500 টাকা করে দিও। আর এই এই নাও সিএনজির চাবি। আর সিএনজির যা ক্ষতি হবে এটা তো তুমি বুঝতেই পারছো, কার উপর যাবে? তোমার উপর। আর তোমাকে বিশ্বাস করে কিন্তু গাড়িটা দিয়েছি, সেই বিশ্বাসের মর্যাদা রেখো। আমার এই সিএনজিনটা অনেকদিন পড়েছিল, তাই তোমাকে দিলাম, না হলে তুমি কখনোই পেতে না। আমি সিএনজি নিয়ে বের হলাম। ঢাকায় কোনো কিছু চিনি না, আমার কোনো কিছু চেনা নেই। আর আমি একটা গ্যারেজের সামনে মোড় ছিল, আর সেই মোড়ের মধ্যেই দাঁড়িয়েছিলাম। আর হঠাৎ করে একটা ভদ্র মহিলা আসলেন আর এসে আমাকে বলল অন্য একটা জায়গায় যাবেন। কিন্তু আমি বললাম, আসলে আন্টি, আমি তো গ্রাম থেকে আজকেই নতুন এসেছি, কোনো কিছু চিনি না। আপনি আমাকে চিনি নিয়ে যাবেন? একবার চিনে যেতে পারলে আর কোনো সমস্যা হবে না, আমি পরে আসতে পারবো। ভদ্র মহিলাটা খুবই ভালো ছিল। প্রথম মহিলাটা রাজি হয়ে গেল, আর ওনার সঙ্গে টুকটাক কথা বলতে বলতে চলে আসলাম ওনার গন্তব্যস্থলে। তারপর ওনাকে নামিয়ে দিলাম। ওনাকে নামিয়ে দেওয়ার পরে উনি আমাকে 200 টাকা দিলেন আর চলে গেলেন। আমি 200 টাকা পেয়ে খুশি, কারণ এটা আমার জীবনের প্রথম ইনকাম। এত সহজে একটা সিএনজি পেয়ে যাব, এটা সত্যি কল্পনীয়। তারপর আমি আবারও আগের জায়গায় চলে আসলাম। আর এভাবে প্রায় 700 টাকা ইনকাম করলাম। আর 700 টাকা নিয়ে আমি গ্যারেজে ফিরলাম। আর তখন 8টা বেজে গেছে। গ্যারেজে আসার পরে চাচা তখন আমাকে বলতে শুরু করলো, তুমি তো বিকালবেলা নিয়ে বের হয়েছিলে, যাক ভালো টাকা ইনকাম করেছো। এত কম সময়ের মধ্যে 700 টাকা ইনকাম করে ফেলেছো। আমাকে 300 টাকা দাও আর 400 টাকা তোমার কাছে রেখে দাও। কালকে থেকে পুরোপুরি টাকা দিবে, বুঝতে পেরেছো? আর সকালবেলা এসে নিয়ে যাবে গাড়ি। আমি চাচার কথায় হ্যাঁ সূচক বললাম। তারপর আমি একটা হোটেলে এসে খাবার নিয়ে রুমে ফিরলাম। শরীর ক্লান্ত, আর এই প্রথম আমার
সিএনজি চালানো হয়েছে অনেকক্ষণ ধরে। আমি বস্তিতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, আর খাবার খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবারও সিএনজি নিয়ে বের হলাম, কারণ ভার্সিটিতে ভর্তি হতে বেশ অনেক টাকার প্রয়োজন আছে। আর এভাবে পার হয়ে গেল বেশ কয়েকটা দিন। বেশ ভালোই কাটলো, হাতে কিছু টাকাও জমিয়েছি। এর মধ্যে রাফির সঙ্গে কথা হয়েছে। রাফির 2,000 টাকা দিয়ে দিয়েছি। আমার কাছে এখন মোটামুটি 4,000 টাকার মতো আছে। বেশ ভালো ইনকাম করেছি। সন্ধ্যাবেলা আমি একটা জায়গায় সিএনজি নিয়ে দাঁড়িয়েছিলাম, আর হঠাৎ করেই একটা দোকানে চোখ পড়লো। আর সেই দোকানে লেখা সেনাবাহিনীতে আবেদন চলছে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সেনাবাহিনীতে জব করব। আর আমি সিএনজি রেখে যথারীতি ওই দোকানের ভিতরে চলে আসলাম। আর আমার সবকিছু তো সাথেই ছিল, তাই কোনো সমস্যা হলো না। আমি নিজেও আবেদন করে ফেললাম। আবেদন করার পরে আমি আবারও ভাড়া মারতে শুরু করলাম। আর এভাবে রাত 9টা পর্যন্ত ভাড়া মেরে আমি সোজা রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছি, কারণ রান্না করার মতো অ্যাবিলিটি আমার কাছে নেই, আর আমি নিজে রান্না করতে পারি না। তখন রাফি আমাকে কল দিল, আর রাফি আমাকে বলতে শুরু করলো, কিরে দোস্ত, কেমন আছিস? তুই ঢাকায় যাওয়ার পরে তো একবারও খোঁজও নিলি না। ওই দিন একবার ফোন দিলি, আর টাকা দিলে, আর কল রেখে দিলি। তুই ঢাকায় এখন কি করছিস? কোনো কিছুই তো জানি না। আর ভার্সিটির অ্যাপ্লাই তো শুরু হয়ে গেছে, কখন অ্যাপ্লাই করবি? দেখি কোন একটা জায়গায় অ্যাপ্লাই করব। আর আমার তো তেমন কোনো টাকা নেই যে ভালো একটা ভার্সিটিতে ভর্তি হব। দেখি কোনো জায়গায় যদি অ্যাডমিশন হয় সেখানেই ভর্তি হব। আর সরকারি ভার্সিটি হলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু চাওয়ার নেই। আচ্ছা, মা কেমন আছে রে? মা কি আমার কথা জিজ্ঞাসা করে? কি যে বলিস তুই? আন্টি তোর কথা জিজ্ঞেস করবে? আবার এটা তুই ভাবছিস কি করে? তোর ভাবি লোকজনকে এমন কথাবার্তা শুনিয়েছে যে কথা শোনানোর পরে গ্রামে কখনো আর মুখ দেখাতে পারবি কি না সেটা সন্দেহ আছে। লোকে তোকে এখন সিসি করছে। আরে ভাই, আমাকে এসব ব্যাখ্যা করে বোঝাতে হবে না। আমি তো এসব কিছু জানি, আর আমি জানি বলেই তো তোকে বিশ্বাস করেছি। আর আমি জানি তুই এসব করতেই পারিস না। এটা শুধুমাত্রই তোকে তাড়ানোর একটা ষড়যন্ত্র। তুই বাড়ি থেকে চলে আসার পর বাড়িতে যে কি হচ্ছে সেটা আল্লাহ ভালো জানে। বাড়িতে ছেলেদেরকে নিয়ে এসে ফুর্তি করে, তবে সেটা তোর মায়ের আড়ালে। রাফি, তুই একমাত্র ব্যক্তি যে আমাকে বিশ্বাস করলো। বিশ্বাস কর, আমি ওই দিন কোনো কিছু করিনি, কোনো দোষ ছিল না আমার। আমি তোর সঙ্গে দেখা করার জন্য বাইরে বেরোচ্ছিলাম, আর তোকে নিয়ে আমি সোজা নুসরাতের কাছে চলে আসতাম। এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না। আর ভাবে আমার সঙ্গে ধাক্কা লেগে যায়, আর ধাক্কা লেগে যাওয়ার পরে ভাবে এসব শুরু করলো। বিশ্বাস কর ভাই, তবে মা আমাকে বিশ্বাস করলো না। এটা আমার সবচেয়ে বেশি কষ্ট, কারণ নিজের ছেলেকে যে বোঝে না, এটা তো কখনোই হতে পারে না। আমাকে তো মা খুব ভালোভাবে চিনতো, তাই না? আমাকে কেন মা বিশ্বাস করতে পারলো না? আমার মনের মধ্যে একটা আফসোস রয়ে গেল। আচ্ছা, আমি ভালো কথা। নুসরাতের সঙ্গে কি আর পরে তোর কখনো কথা হয়েছে? ওর কোনো খোঁজ জানিস? তুইও কোথায় আছে, কি করছে? আমি তো এসবের কোনো কিছু জানি না। নুসরাত এরপর থেকে আমার সঙ্গে কখনো যোগাযোগ করেনি। মেয়েটা এত পাষাণ হতে পারলো কি করে? আমি মাঝে মাঝে চিন্তা করি, তাকে তো আমি কম ভালোবাসিনি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম। আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকুর মধ্যে আমি সবকিছু দিয়েছি। আমি রাফির সঙ্গে কথা বলা শেষ করে কল কেটে দিলাম। পরদিন সকালবেলা যথারীতি ভার্সিটি অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষাটা বেশ ভালোই দিলাম। আর সবার থেকে আমি একটু ক্ষেত প্রকৃতির ছিলাম, কারণ সবাই কত দামি দামি পোশাক পরেছে, আর সেখানে আমি খুবই কম দামি পোশাক পরে পরীক্ষা দিয়েছি। সেজন্য সবাই আমার দিকে অন্যভাবে দেখছিল, কিন্তু তাতে আমার কোনো কিছু করার ছিল না। কিন্তু আমার স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই। অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পর আমি আবারও সিএনজি নিয়ে বের হলাম, আর সিএনজি নিয়ে আমি ভাড়া মারতে শুরু করলাম। এভাবে পার হয়ে গেল অল্প কয়েকদিন, আর যথারীতি সেনাবাহিনীর পরীক্ষা শুরু হয়ে গেল। আর পরীক্ষার ধাপে ধাপে সবগুলোই সম্পন্ন করলাম। সবগুলোর মধ্যে আমি টিকে গিয়েছি। একদিন আমি ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছিলাম, কারণ ভার্সিটিতে চান্স হয়ে গেছে। ভার্সিটিতে চান্স পেয়েছি, সেদিন আমার মতো খুশি আজকে আর কেউ হয়নি। সেজন্য ভার্সিটিতে আজকে প্রথম গেট দিয়ে প্রবেশ করছিলাম। ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করার সময় সকলে আমাকে ভূত দেখার মতো দেখছিল, কারণ আমার একটা ছেলে কি করে ভার্সিটিতে চান্স পায়, হয়তো সবাই এটাই ভাবছে। তারপর আমি কারোর দিকে কোনো খেয়াল না করে সরাসরি অফিসে চলে আসলাম। আর অফিস রুমে এসে আমি আমার কাগজগুলো জমা দিলাম। কাগজগুলো জমা দিয়ে আমি দাঁড়িয়ে আছি, আর তখন স্যার এসে বলতে লাগলো, শোনো শাহরিয়ার, তোমার রুম নাম্বার 302 নাম্বার, বুঝতে পেরেছো? আর আমি স্যারকে বলে দিয়েছি, উনি তোমার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেবে।
আর এখানে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। এবার যাও। স্যারের কথা শুনে আমি ক্লাসে চলে আসলাম। ক্লাসে যেহেতু সবাই আজকেই প্রথম দিন, তাই সবার সঙ্গে পরিচিত হচ্ছে, কিন্তু কে আমার সঙ্গে পরিচিত হতে আসছে না। আর আমি বসে আছি পিছনে একা একা। স্যার সবার পরিচয় নিলেন, আর আমি যখন দাঁড়িয়ে পরিচয় দিলাম তখন আমার পরিচয় শুনে সবাই হেসে দিল, কিন্তু স্যার সবাইকে চুপ করতে বললেন। তারপর স্বাভাবিক হয়েই আবারও অন্যদেরকে পরিচয় দিতে বললেন। আর এভাবে পরিচয় পর্ব শেষ হলো। আর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে স্যার কিছু বললেন। আর যেহেতু আজকে ভার্সিটি প্রথম দিন, তাই আজকে আর কোনো ক্লাস হলো না। সবাই ক্লাস থেকে বের হয়ে গেল। তারপর আমি বের হচ্ছিলাম, আর তখনই পেছন থেকে কেউ যেন আমাকে ধাক্কা দেয় ইচ্ছে করি। আর আমি তাল সামলাতে না পেরে পড়ে গেলাম সিঁড়ির মধ্যে। আর উঠতে গিয়ে আমি পিছনে ফিরে তাকাতেই কেউ একজন আমাকে বলতে লাগলো, কে রে তুই? চোখ হাতে নিয়ে ঘুরিস নাকি? বড় ভাইদেরকে দেখলে সালাম দিস না? ভার্সিটিতে প্রথম দিন এসেই তুই এভাবে চলবি? এটা তো হতে পারে না। ভাই আমি তো আমার মতো করে যাচ্ছিলাম, আর যথেষ্ট জায়গা ছিল আপনার যাওয়ার জন্য। আপনারা শুধু শুধু কেন আমাকে এভাবে ধাক্কা দিলেন? আমি তো আপনাদের কোনো কিছু বলিনি। আমাদেরকে দেখলে সালাম দিয়ে চলবি এরপর থেকে, না হলে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। আর আমাদের কাউকে কৈফিয়ত দিতে হবে না। এরপর যদি এরকম ভুল করিস তাহলে কিন্তু তোর খবর করে ছাড়বো। পাশে অনেকগুলো ছাত্রছাত্রী ছিল, আর আরিফের এই কথাগুলো শুনে সবাই হেসে দিল। ও কোনো সিনিয়র ভাই নয়, ও আমাদের সঙ্গে পড়তো। হয়তো বড়লোক বাবার একমাত্র ছেলে, সেজন্য তার এত ক্ষমতা। আর সবাই তার সঙ্গে হেসে দিল। আর তার সঙ্গে অনেক বন্ধু বান্ধবও রয়েছে। সবাই আমাকে মাথার মধ্যে একটা আঘাত করে চলে গেল। আমিও মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। আমি আমার মতো করে ভার্সিটিতে চলে আসলাম। আর যখনই বাসায় যাচ্ছিলাম, আর হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ আসলো। আমি আমি ফোনে মেসেজটা ওপেন করে দেখলাম, আর যেটা দেখার পরে আমার বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আজকে এতটা খুশি খুশি লাগছে যে আর বলার মতো নয়। কারণ দুইটা ভালো জিনিস আমার কপালে এসে গেছে। একটা হলো বড় একটা ভার্সিটিতে ভর্তি হতে পেরেছি, আর দ্বিতীয়টা হলো এইমাত্র যেটা পেলাম, আমার সেনাবাহিনীতে চাকরি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে সিএনজি গ্যারেজ করে আসলাম মিষ্টি নিয়ে। আর মিষ্টি নিয়ে আসার পরে তখন চাচা আমার হাতে মিষ্টি দেখে বলতে লাগলো, কে তুই? ভার্সিটিতে ভর্তি হয়েছিস আর সেজন্য তো মিষ্টি খেয়ে নিয়েছি। এখন আবার মিষ্টি কেন? বিয়ে শাদী করে ফেলেছিস নাকি? প্রথম দিন গিয়ে আমাদেরকে ছাড়াই বিয়ে করে নিয়েছিস। আমাদেরকে একটু দাওয়াত দিতে পারতি। চাচাকে কোনো কিছু না বলে একটা মিষ্টি খাইয়ে দিলাম। আর মিষ্টি খাইয়ে দেওয়ার পরে চাচার পা ধরে সালাম করলাম। আর তখন চাচা মিষ্টি খেয়ে আমার দিকে তাকালো জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে। আর তখন আমি বলতে লাগলাম, চাচা আমি যেদিন গ্রাম থেকে প্রথম এসেছিলাম সেদিন আসলে আমি খুব অসহায় ছিলাম। আপনি যদি সেদিন আমাকে সিএনজিতে না দিতেন তাহলে আমি হয়তো খেতে পারতাম না, কি করতাম সেটা নিজেও জানি না। আপনি সেদিন আমাকে সিএনজি দিয়ে অনেক উপকার করেছিলেন। আর আপনার সিএনজি চালিয়ে আমি হয়তো কিছুটা চলতে পেরেছি। ভালোভাবে না হলেও ঢাকা শহরে কেউ এত কম সময়ের মধ্যে এভাবে চলতে পারে না। আপনি যতটা আমার উপকার করেছেন জানি না আপনার মর্যাদা আমি রাখতে পেরেছি কিনা, তবে আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে। আপনি আমার দুঃসময়ে অনেক পাশে ছিলেন চাচা। চাচা আমার সেনাবাহিনীতে চাকরি হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। শোন, তোকে দেখে আমার সেদিন মনে হয়েছিল যে তুই আর যাই করিস না কেন কখনো আমাদের সঙ্গে বেইমানিটা করবি না। আচ্ছা, আজকে তো তোর অনেক খুশির দিন। আজকে অন্ততপক্ষে আমাকে তোর এই ঘটনাটা বলবি। আমি প্রায় প্রায় দেখেছি তোকে নীরবে চোখের জল ফেলতে। তুই কি কারণে নীরবে চোখের জল ফেলিস? আর তোর পরিবারে কে কে আছে? তোর পরিবার সম্পর্কে আমাকে তো কোনো কিছুই বলিসনি। এতদিন ধরে তোর সঙ্গে আমার পরিচয়, আমাকে নির্দ্বিধায় সবকিছু বল। তারপর আমি চাচাকে সবকিছু পুরো ঘটনা খুলে বললাম। সবকিছু শোনার পরে দেখলাম চাচার চোখে বিন্দু বিন্দু পানি চলে এসেছে। চাচা আমাকে কোনো কিছু না বলেই শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও চাচাকে জড়িয়ে ধরলাম, কারণ উনি আমাকে যেরকম সাহায্য করেছেন এরকম সাহায্য আসলে ঢাকা শহরে কেউ করে না। তারপর চাচা আমাকে বলতে শুরু করলো, তোর পাশে কেউ আছে কিনা জানি না, কিন্তু আমি তোর পাশে সবসময় আছি। তোর পরিবার একদিন ঠিকই তাদের ভুল বুঝতে পারবে। তুই একদিন মানুষের মতো মানুষ হয়ে ওদের কাছে ফিরে যাবি। চাচা আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, তাহলেই হবে। আপনার দোয়া আমার জীবনে একটা অন্য পথ দেখিয়ে দিবে। চাচার সঙ্গে কথা বলে আমি মার্কেটে চলে আসলাম। মার্কেটে এসে কিছু নিজের জন্য জামা কাপড় কিনলাম। আসার পর থেকে জামা কাপড় কিনি নেই, এবারেই প্রথম জামা কাপড় কিনলাম। তারপর সকালবেলা যথারীতি আমি ক্যাম্পে চলে আসলাম। আমার মতো অনেকে এসেছে যাদের চাকরি হয়েছে। তারপর এভাবে দেখতে দেখতে পার হয়ে গেল 3টা বছর। 3 বছর পর আমি অফিসে বসেও কাজ করছিলাম। আর তখনই সানি এসে আমাকে বলতে শুরু করলো,
স্যার, আপনাকে রফিক স্যার সালাম জানিয়েছেন, বলেছেন এখনই ওনার সঙ্গে দেখা করার জন্য। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই আসছি। আর শোনো, আজকে রাতে মিশনে কে কে যাবে সেটা আমি ডিসাইড করব। আমি স্যারের সঙ্গে কথা বলে তারপর তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে স্যার, আমি আজকে রাতে মিশনটা কমপ্লিট করে তাড়াতাড়ি চলে আসবো সবাইকে নিয়ে। আর স্যার, আমি গেলাম, আমি আমার প্রস্তুতি নিচ্ছি। এ কথা বলে আমি উঠে পড়লাম, আর আমি উঠে স্যারের রুমে চলে আসলাম। অনুমতি নিয়ে স্যারের রুমে প্রবেশ করলাম। স্যার আমাকে বসতে বললেন, আর বসার পর স্যার আমাকে একটা ফাইল এগিয়ে দিলেন। আর তখন স্যার আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তোমার দক্ষতা অনুযায়ী কিন্তু তোমাকে এই পজিশনটা দেওয়া হয়েছে। না হলে তোমার মতো এত কম সময়ের মধ্যে কেউ এত বড় পজিশনে আসতে পারে না। তোমার মধ্যে অদম্য সাহস শক্তি আছে বলেই এই পর্যন্ত আসতে পেরেছো। এখন আসল কথায় আসি। একটা বড় মিশন আছে, এই মিশনে অনেক বেশি রয়েছে। তবে মিশনটা আমাদের কাছে এসেছে অনেক দিন ঘুরিয়ে। তারপরে কারণ হলো, এটার ব্যাপারে করতে গিয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারপরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারও ব্যর্থ হয়েছে। আর সর্বশেষ কিন্তু আমাদের কাছে এসেছে, আর উপরমহল থেকে নির্দেশ এসেছে তোমাকে দায়িত্বটা দেওয়ার জন্য। আমি চাই মিশনটার মধ্যে তুমি অংশগ্রহণ করো। জি স্যার, আমি আসি স্যার। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এই দেশ থেকে শত্রুমুক্ত করার জন্য। কিন্তু আরেকটা বিষয় নিয়ে কথা বলা ছিল। সানির টিম নিয়ে আজকে ওই বস্তিতে যাওয়ার কথা। ওখানে মানুষকে জিম্মি করে ওরা মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখানে আমি কি বলবো, এটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। তুমি এখানে কাকে পাঠাবে আর কাকে পাঠাবে না, এটা তুমি তোমার প্ল্যানের মোতাবেক কাজ করবে। আজকে রাতে যেন ওই কাজটা কমপ্লিট হয়। আর এই ফাইল তুমি সময় মতো দেখে নিও। আর এখন আমি তোমাকে কিছু ইনফরমেশন দিচ্ছি। লোকটার নাম হলো আসাদ চেয়ারম্যান। উনি অতীতে চেয়ারম্যান ছিলেন। এই গ্রামের পরবর্তীতে উনি সরকারি এমপি নির্বাচন করেন, আর উনি নির্বাচিত হন। আর এমপি নির্বাচনে তাকে সাহায্য করেছে গ্যাংস্টার সালমান। মূলত সালমানের কারণে তিনি এমপি হয়েছেন। আর সালমান আর আসাদ মিলে ওরা উপকরণগুলো চালিয়ে যাচ্ছে। প্রতিটি ভার্সিটিতে ওরা ড্রাগসের ব্যবসা করছে। এমনকি রাতে নারীদেরকে দিয়ে অপকর্ম কাজ করাচ্ছে জোর করে। আর ওই নারীরা অন্য কোনো জায়গায় নয়, ভার্সিটির মেয়েগুলোকেই দিয়ে এসব করাচ্ছে। তাই আমি চাই সেই ভার্সিটিতে তুমি যাবে এবং তুমি তোমার মতো করে অপারেশন করে ওদের দুইটাকে ধরে আনবে। তবে আমি জানি তুমি কি করবে। তোমার যেটা কাজ তুমি সেটাই করবে। ওদেরকে পা থেকে মাথা পর্যন্ত পিটাবে প্রথমে, আর যদি বেঁচে থাকে তাহলে নিয়ে আসবে, আর যদি না বাঁচে তাহলে শুধু লাশটা নিয়ে আসলেই হবে। এটা আমি তোমাকে অর্ডার দিচ্ছি, কারণ ওদের যন্ত্রণায় ওই পুরো শহরের মানুষ শেষ হয়ে যাচ্ছে। বলতে পারো ওই শহরের মানুষ একটা নরকের মধ্যে আছে বর্তমানে। আর এই মিশনটা খুবই সিক্রেট। ওই ভার্সিটির একটা ম্যাডাম তোমাকে সাহায্য করবে। উনিও যদি এক খন্দকালীন শিক্ষক, ওনার নাম নুসরাত জাহান। তুমি ভার্সিটিতে গেলেই ওনার সঙ্গে পরিচিত হয়ে নেবে। ওনার ডিটেলস এই ফাইলের মধ্যে আছে। তুমি রাতে সেখানে চলে যাও, আর কালকে থেকে তুমি তোমার মিশন শুরু করো। বেস্ট অফ লাক। আমি আর কোনো কথা বললাম না। আমি আর কোনো কিছু বললাম না। কোনো কিছু বলার নেই, কারণ স্যার যে মানুষের নাম বলেছেন, সে মানুষটার নামগুলো আমার খুবই পরিচিত মনে হচ্ছে। আসাদ চেয়ারম্যানের নাম আগেও শুনেছি, আর তিনি এখন এমপি হয়েছেন। বিষয়টা ভালো। আর একদিন উনি আমার বিচার করেছিলেন, আর আজকে ওনার বিচার আমাকেই করতে হচ্ছে। সত্যি আল্লাহ তাআলা চাইলে কিনা হতে পারে। তারপর আমি ফাইলটা নিয়ে সরাসরি চলে আসলাম আমার কেবিনে আসার পরে ফাইল দেখতে ইচ্ছা হলো না, কারণ যতটুকু স্যার বলেছে ততটুকুতে আমার হবে। আর উনি আমাকে সাহায্য করবেন সেটা নিয়ে আমি বসে থাকবো না। আমি একজন সেনাবাহিনীর মেজর, কি করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। কোনো মেয়ের থেকে সাহায্য নিয়ে আমার একদমই পছন্দ নয়। উনি হয়তো আমাকে শহরের রাস্তার অলিগুলো চিনি দিতে পারে, কিন্তু আমার সঙ্গে থাকলে আরো ডিস্টার্ব হবে। একটু পরেই সানি আমার রুমে আসলো, আর সানি আমার রুমে আসার পরে আমি তখন তাকে বসতে বললাম। আর আমি তখন বললাম, সানি, আজকে রাতে তুমি অপারেশন করবে। ওই পোস্ট থেকে ওই শয়তানগুলোকে ইচ্ছামতো পিটিয়ে তারপর আমাদের ক্যাম্পে নিয়ে আসবে। তারপর পরবর্তী কাজ হলো তুমি এখানে এসে ফ্রেশ হবে, আর আমার সঙ্গে নতুন একটা মিশনে যাবে। ওই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সন্ধ্যার মধ্যে করা চাই। আমি তোমাকে নিয়ে রাত 10টায় রওনা দেব একটা নতুন মিশনে। তারপর সানি চলে গেল, আর সানি চলে যাওয়ার পরে আমিও কাজ করতে শুরু করলাম। রাত 10টার দিকে গাড়ি করে রওনা দিচ্ছি, সেনাবাহিনীর গাড়ি করে। আমরা মোট 5 জন রওনা দিচ্ছি। আমি আছি, সানি আছে, আরো বেশ কয়েকজন সবাই আছে।
আমার টিমে কাজ করে। ওরা আমার টিম সদস্য। রাত 3টার দিকে সেই শহরে এসে পৌঁছালাম। সারাটা ঘুমে থাকলেও এই শহরে কিছু মানুষ হয়তো ঘুমাতে পারছে না, কারণ আমরা যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন দেখলাম ড্রাগসের একটা ডিল হচ্ছিল রাস্তার মধ্যে। আমরা কোনো কিছু না করে সোজা হোটেলে এসে উঠে পড়ি। হোটেল আগে থেকে বুক করা ছিল, আর আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা যথারীতি রেডি হয়ে নিলাম। আমরা 5 জন 5টা ডিপার্টমেন্ট চয়েস করেছি। আমার ডিপার্টমেন্ট পড়েছে বাংলা। আমি আমার মতো করে স্টাইলিশ ভাবে রেডি হয়ে নিচ্ছি, আর বাকিরা সবাই বিভিন্ন বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেছে। আমি আমার গাড়িতে করে সরাসরি ভার্সিটি এসে পড়লাম। ভার্সিটি দারোয়ান গেট খুলে দিল, আর ভার্সিটিতে প্রবেশ করার পরে আমি গাড়ি পার্ক করলাম। গাড়ি পার্ক করে যখনই নামতে যাব তখনই দেখলাম সকল আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। মেয়েদের চোখে যেন পলক পড়ছে না আমাকে দেখি। আমি সবকিছু খেয়াল না করে সামনের দিকে হাঁটা দিলাম। অফিসের রুমে এসে দেখি একটা মেয়ে বসে আছে। মোবাইলে থাকা গ্যালারি মনে হচ্ছে দেখছিল, আর হঠাৎ করেই ওনার গ্যালারির মধ্যে আমার একটা ছবি আমি দূর থেকে দেখতে পেলাম। বেশ অবাক হয়ে গেলাম। আমি পিছন থেকে ডাক দিলাম, আর উনি আমাকে দেখে পিছনে ফিরল। আমি তাকে দেখে কোনো কথা বলতে পারছিলাম না। এত বছর পর তাকে দেখব, এটা সত্যি আশা করিনি। সেখানে কিভাবে? তার মানে স্যার আমাকে যে নামটা বলেছিল সে নামটা উনি। আমি তখন নিজেকে সামলাতে লাগলাম। আমি কর্নেল শাহরিয়ার রহমান। আপনি নিশ্চয় নুসরাত জাহান। আপনার ব্যাপারে রফিক সাহেব বলেছিল, তা বলুন, আপনার কাছে কি কি তথ্য আছে? স্যার, তুমি এখানে? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। তুমি এসব কিছু বাদ দাও, আগে আমার কথা শোনো প্লিজ। আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। দেখুন, আপনি কি বলছেন? আমি কোনো কিছু বুঝতে পারছি না। এমন কেন করছো তুমি? আগে আমার কথাগুলো তো একটু শুনবে। আমার কথাগুলো যদি না শোনো তাহলে তুমি কিভাবে বুঝবে আমি কতটা কষ্টে ছিলাম? আমি আমার কাজের ব্যাপারে কথা বলতে এসেছি। আপনি কি আমাকে কোনো কিছু বলবেন, নাকি আমি এখান থেকে চলে যাব? আমি চাই না আমার মিশনে কেউ বিরক্ত করতে আসুক, যদিও স্যার বলেছিল, না হলে কখনোই আসতাম না। আমি এখনো তোমারই আছি, তোমারই ছিলাম, বিশ্বাস করো। দেখুন, আমার কিন্তু এখন সত্যি সত্যি রাগ হচ্ছে। আমার কিন্তু অনেক কাজ আছে। আপনার সঙ্গে এসব ফালতু কথা বকবক করার টাইম আমার নেই। আপনি কি কিছু বলবেন, নাকি এখান থেকে আমি চলে যাব? সরি স্যার, বসুন। বলছি এসে রাজত্ব করছে সালমান, আর একটা নিজের মতো করে গ্যাং চালায়। তার দ্বারা সকল অপকর্ম এই শহরে হয়ে থাকে। তার সঙ্গে বিদেশি মাফিয়াদের সঙ্গে কানেক্টেড রয়েছে, আর ওদের কাছ থেকে সাহায্য নিয়ে এসব করে থাকেন। অ্যামাজন ক্রাইম রিপোর্টার, আর তার জন্য আমি এগুলোর তথ্য আপনাকে দিতে পারছি। আর এই জন্যই রফিক সাহেব আমার কথা আপনাকে বলেছিল। আমি একটা ডকুমেন্টারি বানিয়েছিলাম, আপনার মেল এটা আমি পাঠিয়ে দিয়েছি। আপনি আমার মেল চেক করেন, সব কিছু জেনে নিতে পারবেন। আর সালমান এখন এই শহরের পেছনে একটা জঙ্গল রয়েছে, সেখানে তার বসবাস। ওখান থেকে সব কিছু সে নিয়ন্ত্রণ করে থাকে। তার সঙ্গে জড়িত আছে আসাদ। সবাই তাকে আসাদ চেয়ারম্যান বলে ডাকে, কিন্তু উনি এলাকায় এমপি। উনি আগে চেয়ারম্যান ছিল, তার জন্য চেয়ারম্যান নামটা রয়ে গেছে। তার সত্যি বলতে উনি আমার জন্মদাতা পিতা, বাবা বলতে পারেন। আমার বাবার বিরুদ্ধে কেন রিপোর্ট করছি? আসলে সালমানের সঙ্গে থেকেই অপকর্মগুলো করছে, আর সালমানের কাজে সাহায্য করছে। আর আইন সবার চোখে সমান, এটা আমি মনে করি। তার জন্য আমি আপনাকেই বলছি, আপনি আপনার মতো করে অপারেশন করবেন। আমি কি করব না করব সেটা আপনার থেকে আমি খুব ভালো করে জানি, আর ভালো করে জানি বলেই কিন্তু আমাকে এই পজিশনটা দেয়া হয়েছে। আপনি যতটুকু তথ্য দিয়েছেন ততটুকু এনাফ, আর কোনো কিছু বলা লাগবে না আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আর এই ভার্সিটিতে আমি কিছুদিন আসি, তা আমাকে এই ছদ্মবেশে নামেই ডাকবেন প্লিজ। কেউ যেন জানতে না পারে আমি এখানে মিশন এসেছি। স্যার, এটা নিয়ে আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন। আমি এটা কাকে বলবো না, আর এখানে বলেই আমার কোনো কাজ হবে না। আমি কেন অন্যের ক্ষতি করতে যাব? যখনই চেয়ার থেকে উঠে চলে আসতে যাব, তখনই পিছন থেকে নুসরাত আমার পা জড়িয়ে ধরলো। নুসরাত আমার পা ছাড়ছে না। আমি তাকে বারবার ছাড়ানোর চেষ্টা করে বলছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। নুসরাত কান্না করতে করতে তখন আমাকে বলতে লাগলো, আমি অনেক চেষ্টা করার পরও তোমার সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি। বিশ্বাস করো, আমি অনেক ট্রাই করেছি তোমার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু আমার বাবা তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য কোনো সময় দেয়নি। উল্টো তুমি যেটা করে এসেছিলে সেটা আমাকে বুঝিয়ে দেয়। আমি সব বিশ্বাস করিনি। তুমি সব করতে পারো না। আমি তো তোমাকে খুব ভালো করে চিনি। বাবা আমাকে জোর করে ঢাকায় পাঠিয়ে দেয়, আর এমন সিচুয়েশন তৈরি করে যে আমি তোমার সঙ্গে ভালোভাবে যোগাযোগ করার তো দূরের কথা,
আমি বাসা থেকে বের হতে পারতাম না। আর যখন তোমার কেউ খোঁজ জানতো না, তখন সবাই ভেবেছে তুমি নাকি ট্রেনের তোলে পড়ে মারা গেছো। আর ট্রেনে নিজে চাপা পড়ার পরে বাবা আমাকে বাসা থেকে বের করে দেয়। সেটাও আমার 1 বছর পরে। 1 বছর পরে বাসা থেকে বের হওয়ার পরে আমি একটু স্বাধীনতা পেয়েছিলাম। তখন আমি তোমার খোঁজ করি, কিন্তু কেউ তোমার খোঁজ দিতে পারে না। আমি অনেক চেষ্টা করছি। আমি এমনকি নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলেছি, ওরা 2-1 বার খবর প্রচার করেছিল, তাতে কোনো লাভ হয়নি। আমি আমার সাধ্য মধ্যে চেষ্টা করেছি, তোমাকে খুঁজে পাইনি। আমি শেষ পর্যন্ত আমি প্রতি রাতে আল্লাহর কাছে কান্না করে দোয়া করতাম আর তোমার ছবিগুলোর দিকে তাকিয়ে থাকতাম। বিশেষ করো, বাবা চায় না যে তোমার সঙ্গে আমার রিলেশন বা কোনো যোগাযোগ থাকুক। সেজন্য মামার বাসায় আমাকে এক প্রকার আটকে রেখেছিল পুরো 1 বছর। দেখুন, এখন আমি একটা মিশনে আছি, আর এখন আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে ভার্সিটি শেষ হওয়ার পরে পার্কে চলে আসবেন। আল্লাহ হাফেজ। আমি এই কথা বলার পরে সরাসরি সেখান থেকে চলে আসলাম, আর কারোর সঙ্গে কোনো কথা বললাম না। আমি ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে আমি আমার মতো করে সামনে একপাশে বসে রয়েছি। আর একটু পরে স্যার ক্লাসে প্রবেশ করলেন। স্যার ক্লাসে প্রবেশ করার পরে ওনার মতো করে ক্লাস করে যাচ্ছে, আর হঠাৎ করেই আমার চোখ পড়লো একপাশে কয়েকটা ছেলে। সেই ছেলেটা ক্লাসের মধ্যে মনে হয় একটা বিষয় নিয়ে কথা বলছিল, আর হঠাৎ করেই অন্য একটা ছেলে ক্লাসের মধ্যে প্রবেশ করলো। আর ছেলেটাকে দেখে আমি চিনতে পারলাম, যার সঙ্গে আরো 3 বছর আগে আমার ঝামেলা হয়েছিল। আমার ভার্সিটিতে আরিফ এসেছে। ভাই বিশ্বাস করেন, আমার এখানে কোনো দোষ নেই। আপনি আমাকে ভুল বুঝে আছেন। আমি আজকে সন্ধ্যায় আপনার মালামাল পৌঁছে দিতাম। আপনি আমাকে কেন মারছেন এভাবে? ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ছেলেটা কথা বলছিল, ওই ছেলেটার কলার ধরে বাইরে নিয়ে গেল। স্যার কোনো কথা বললো না। স্যার ওনার মতো করে ক্লাস করে যেতে লাগলো। স্যার ওনার মতো করে ক্লাস শেষ করে চলে গেল। আর এই নিয়ে সবাই বের হলো, আর সবাই বের হয়ে গেল। আর কেউ আমার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করছে। আমি সবার সঙ্গে মোটামুটি কথা বলে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখতে পারলাম আরিফ এবং তার সঙ্গে যেগুলো রয়েছে সব একটা ছেলেকে মারছে, এটা বলছে। তখনই যে ছেলেটা মার খাচ্ছিল ওই ছেলেটার বন্ধু এসে আরিফকে মারতে শুরু করলো, আর আরিফের লোকজনও তাদেরকে মারতে শুরু করলো। আর ওইভাবে দুপক্ষের মধ্যে তুমুল মারামারি হলো, আর মারামারিতে আরিফের লোকজন জিতে গেল, আর বাকিদের মেরে হাত পা ভেঙে দিল। তখন আমি অফিস রুমে এসে সিসি ক্যামেরার সামনে চলে আসলাম। আর সিসি ক্যামেরা আমি আমার মোবাইলে নিয়ে নিলাম। এগুলো বাসায় নিয়ে দেখতে হবে। আমি ভার্সিটি থেকে বের হলাম আমার গাড়ি নিয়ে, আর গাড়ি নিয়ে বের হয়ে সোজা পার্কে চলে আসলাম। পার্কে এসে পাশে বেঞ্চে আমি আমার মতো করে বসে আছি, আর তখন কেউ একজন হেঁটে হেঁটে আমার পাশে এসে বসলো, আর আমি চুপ করে আছি। এই মানুষটার উপরে এক আকাশ পরিমাণ অভিমান আছে। আর আমি তার দিকে তাকালাম, দেখলাম চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হয়তো কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে সেটার কোনো হিসাব নেই। আমি তখন বললাম, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, দেখা যায় নিশ্চয়ই কারো কথা ভেবে ভেবে ঘুম হয়নি, তাই না? এত বছর পর তোমার সঙ্গে দেখা সত্যি অন্যরকম ভালো লাগছে। আগে আমি কি ছিলাম, আর এখন আমি কোথায় এসেছি। আমি একটা কত বড় হতভাগী সেটা আমি জানি, কারণ তোমার দুঃসময়ে আমি থাকতে পারিনি। সেদিন তোমার সঙ্গে ওইভাবে ব্যবহার করে আমার চলে আসাটা বলে উচিত হয়নি। আসলে কি করব, বাড়িতে এতটা চাপ দিচ্ছিল, মাথা পুরো নষ্ট ছিল। তাই তোমাকে আমার ভালোবাসাটা প্রকাশ করতে পারিনি। তোমার ভালোবাসা আমি মনে আটকে রাখতে পারবো না। আমি আমাকে বোঝাতে পারছি না। তবে আমার সঙ্গে যেটা হয়েছে সেটা অনেক ভালো হয়েছে, কেন জানো? কারণ ভাবে যদি সেই সময় এটা না করতো তাহলে আমিও বাড়ি থেকে বের হতে পারতাম না। আর বাড়ি থেকে বের হওয়া আমার জন্য অনেক লাভজনক হয়েছে। আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি। তুমি জানো এই পজিশনে আসতে আমার কি কি করতে হয়েছে? আমি সিএনজি পর্যন্ত চালিয়েছি ঢাকা শহরে। আর সিএনজি চালানোর জন্য একটা উদ্দেশ্য ছিল, কখন যে তোমার দেখা পাই। কিন্তু ভাগ্য নির্মম পরিহাস, তোমার দেখা পেলাম না। এত মানুষ আমার সিএনজিতে চলাচল করলো, আর ভেবেছিলাম সে মানুষগুলো ভিড়ে হয়তো তুমি আসবে আমার সঙ্গে, তুমি আসবে আমার কাছে দেখা করতে। কিন্তু সেই আশাটা মিথ্যে হলো। তারপর চাকরি হলো। চাকরি হওয়ার পরে সেখানেই ট্রেনিং এ চলে গেলাম, আর অন্য জায়গায় আমার পোস্টিং হলো। ট্রেনিং শেষ করে সেখানেই কাটিয়ে দিলাম। তবে সারাদিন ব্যস্ততার মাঝে কাটলেও রাতের বেলা অতীত স্মৃতিগুলো বেশ মনে পড়তো। আর মনের মধ্যে একটা বড় কষ্ট হলো, আমার মা আমাকে বুঝতে পারেনি। বাকি সবার কথা বাদ, আর নিজের ভালোবাসা মানুষটা আমাকে ভুলে থাকতে পেরেছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি। দেখো, আমি এখনো তোমারই আছি, তোমারই থাকবো। আর সারা জীবন আমাকে আর কষ্ট দিও না, অনেক কষ্ট পেয়েছি। একটা জিনিস দেখবে,
আমার পিছনে গিয়ে ব্লাউজের ভিতরটা খুলো। নুসরাতের মুখে এরকম কথা শুনে বেশ অবাক হলাম, তাই পিছন থেকে এসে নুসরাতের ব্লাউজের ব্লাউজের ফিতাটা খুললাম। আর ব্লাউজের ফিতাটা খোলার পরে আমি অনেকগুলো আঘাতের চিহ্ন দেখতে পারলাম। হয়তো এটা কোনো লোহার কোনো স্যাক দেওয়া হয়েছে। তারপর আমি আর তাকাতে পারলাম না। আমি আবারও ব্লাউজের ফিতা বেঁধে দিয়ে তার পাশে বসলাম। আর তখন সে আমাকে বলতে লাগলো, কি দেখে অবাক হলে, তাই না? এটা আমার মামি করেছে। মামা তো এটা করতে পারে না, তাই মামিকে দিয়ে করেছে। তাহলে বুঝতে পারছো আমার বাবা কেমন মানুষ? তার ওই দিন বাবার এই বেচারটা কেন করেছিল জানো? তোমাকে গ্রাম থেকে আনার জন্য। থাক, আর কোনো কিছু বলতে হবে না। তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারবে? আমি তোমাকে এখন এই মুহূর্তে বিয়ে করতে চাই। এই অপমান, এত সমস্যার উচিত জবাব দিতে হবে তোমাকে নিয়ে। তোমাকে নিয়ে আমি আবার সেই গ্রামে যাব, আমার মায়ের সামনে দাঁড়াবো। নুসরাত মুখের কথা আর কোনো কিছু বললো না, মাথা দিয়ে হ্যাঁ সূচক বলল। তারপর আমি গাড়িতে করে সোজা কাজে অফিসে নিয়ে আসলাম। কাজে অফিসে এসে বিয়ে করলাম। আর আমার টিমের সদস্যরা সাক্ষী হিসেবে ছিল। বিয়ে হওয়ার পরে নুসরাতকে আমি তার বাসায় পাঠিয়ে দিলাম। আর আমিও গোছাতে লাগলাম, আজকে আমি ওদেরকে অ্যারেস্ট করব। তারপর সানি এসে আমাকে বলতে লাগলো, স্যার আপনি তো বিয়ে করে নিলেন, এবার আমাদের কি হবে? আমাদেরকে তো বিয়ে শাদী করতে হবে, একটু ছুটি দেন, আমরাও বিয়ে শাদী করে আসি। আজকে মিশন আছে, অপারেশন সাকসেসফুল হবে, আমরা সবাই চলে যাব। আর এটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। 1 মাসের ছুটি পাবে তোমরা সবাই, আমি সহ সবাই ছুটি কাটাবে। স্যার এখন তো আপনার ছুটি লাগবেই, কারণ আপনি নতুন বিয়ে করেছেন। এখন আপনার ছুটি না হলে তো আর হবে না। আর রশিদ স্যারের কাছে আপনি বললে উনি না করতে পারবে না। আমি সানির কথা আর কোনো কথা বললাম না। রাতের বেলা আমার কাছে তথ্য আছে, সালমান এমপির বাসায় দাওয়াত খাওয়ার জন্য এসেছে। মিটিং করবে ওরা সবাই মিলে। আমি সুযোগ মতো নুসরাতের কাছ থেকে তথ্য নিয়ে আমি অ্যাটাক করলাম চারিদিক থেকে। সবাইকে ঘিরে ফেললাম আমার ফোর্স দিয়ে। আমি কমান্ডো স্টাইলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে দেখলাম ওরা সবাই ড্রিঙ্কস করছে। আর আমাকে দেখে বলতে লাগলো, তুই আমাদের সেই গ্রামের শাহরিয়ার না, রুহুল আমিনের ছোট ছেলে? তোকে না আমি বিচার করে গ্রাম থেকে বের করে দিয়েছিলাম? চেয়ারম্যান সাহেব, আপনি অনেক সত্যি কথা বলেছেন মনে হয়। এটা আপনার জীবনের প্রথম সত্যি কথা, কারণ আপনার কাছ থেকে তো কখনো সত্যি কথা শুনিনি। আপনি সঠিক ধরেছেন, আমি সেই ছেলে যাকে আপনি মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিলেন। আর আজকে আপনার বিচার করতে এসেছি। আমার কাছে অর্ডার আছে, আপনাকে যেন পিটাতে পিটাতে মেরে ফেলি। আমার ভাগ্যটা এমন যেটা বলার মতো নয়, কারণ আপনি এখন আমার শ্বশুর, আর শ্বশুরকে পিটাতে হবে, কোনো কিছু করার নেই। তুই জানিস না আমি এখন এইখানের এমপি? তুই আমার কোনো ক্ষমতা সম্পর্কে জানিস না। আমি যদি একটা ফোন করি তোর চাকরি চলে যাবে। এখনো ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা। আর আমার মেয়েকে তো আমি তোর কাছে মেয়ে করে দিয়েছি, তার মাকে আলাদা করে দিয়েছি। আমি আইনের কাছে বাধা, তবে চিন্তা নেই, মারবো না আপনাকে, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। আমি সানিকে অর্ডার দেওয়ার ফলে সানি এগিয়ে গেল। আর এগিয়ে যাওয়ার পরে সবাইকে পেটাতে শুরু করলো। আর আমি এদিকে সালমানকে ধরলাম। সালমানকে কোনো কথা ছেড়ে পেটাতে শুরু করলাম। আর পেটাতে পেটাতে সালমান সেখানে মারা গেল। আর এমপি সাহেবকে অ্যারেস্ট করে পাঠিয়ে দিলাম। আর নিচে নামতে দেখলাম সাংবাদিকদের ভিড়। আমি সাংবাদিকদের বক্তব্য দিলাম। আমি মেজর শাহরিয়ার রহমান, আমার উপর দায়িত্ব ছিল। আমার ফোর্স নিয়ে সালমানকে মারতে হয়েছে। আর তার পার্টনার ওরফে আমাদের এমপি সাহেবকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। আমি সাংবাদিকদের সঙ্গে আরো কিছু বক্তব্য দিলাম। তারপর আমি সেখান থেকে সোজা নুসরাতদের কাছে চলে আসলাম। নুসরাতদের কাছে আসার পরে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি, কারণ নুসরাতকে পাঠিয়েছিলাম 11টার দিকে। এসে দেখি আমার মা দাঁড়িয়ে আছে, সঙ্গে ভাইও আছে। আমি ওদেরকে দেখে অবাক হয়ে গেলাম। তখন আমাকে বলতে লাগলো, শুধু সারপ্রাইজ কি তুমি একাই দিতে পারবে, নাকি আমিও দিতে পারি? শাহরিয়ার, আমি জানি তুই আমার উপর অনেক অভিমান করে আছিস। আসলে অভিমান করাটা একদমই ঠিক, কারণ তোর জায়গায় আমি থাকলে হয়তো এটাই করতাম। তুই আমাকে ভুল বুঝিস না বাবা, আমি সে সময় তোর সঙ্গে থাকতে পারিনি, তোকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছি। আমি ওর মাকে পরেরটা বলতে দিলাম না। মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। মা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আর এভাবে বেশ কিছুক্ষণ পার হয়ে গেল। তারপর ভাই আমাকে এসে বলল, শাহরিয়ার, তুই এত বড় একজন মানুষ হবি সেটা সত্যি আমি কল্পনা করিনি। তোকে অনেক কিছু বলেছি, অনেক কথা শুনিয়েছি, সেদিন তোকে বিশ্বাস করতে পারিনি। আসলে ওই মহিলা আমার সর্বস্ব নিয়ে গেছে। তুই আমাকে ক্ষমা করে দে ভাই।
ভাইয়াকেও জড়িয়ে ধরলাম। আর কোনো কথা না বলে ভাইয়া কান্না করতে শুরু করলো। তারপর আমি পুরো ফ্যামিলিকে নিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশে মাকে বিরিয়ানি রান্না করার জন্য বললাম, যেহেতু আজকে বিয়ে করে এসেছি এর জন্য মা অনেক খুশি হয়েছে। মা আমাকে শুনে শুনে কথা বলতে লাগলো। যাক, এবার মনের মতো একটা বৌমা পেয়েছি। সারা দিন দুজনে মিলে গল্প করব। শাহরিয়ার, তোর ভাইকে ডাক দে আর খেতে আয়, আমাদের রান্না করা হয়ে গেছে। তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আমি খাওয়া দাওয়া করে রুমে এসে ল্যাপটপ নিয়ে কাজ করছিলাম। আসলে এমপি সাহেবের বিরুদ্ধে রিপোর্টগুলো তৈরি করছিলাম আর ওনার ব্যাপারে এই সমস্ত কিছু লিখছিলাম আমি। বেশ অনেকক্ষণ পর নুসরাত চলে আসলো। নুসরাত এসে আমার ল্যাপটপ বন্ধ করে ফেললো। তখন আমি বললাম, বলো তো, এই সারপ্রাইজটা তোমার জীবনের সেরা একটা সারপ্রাইজ। নুসরাত এটা কি হলো? আমি তো গুরুত্বপূর্ণ একটা কাজ করছিলাম, তুমি জানো আজকে আমার ওদের বিরুদ্ধে রিপোর্ট করতে হবে। কালকে আমি এগুলো জমা দেব। প্লিজ তুমি ঘুমাও, আমার আরো কিছু কাজ আছে। আমার সত্যি অনেক বেশি খারাপ লাগছে। যদি তিনি ভালো মানুষ ছিলেন না, কিন্তু তিনি তোমার জন্মদাতা পিতা। অনেক বেশি খারাপ লাগছে। তবে এটা ভালো লাগছে যে উনি ওনার অন্যায় শাস্তি পাচ্ছে। হ্যাঁ, এখন শুধু মন থেকে ওনার জন্য দোয়া করো। এখন দোয়া ছাড়া আর কোনো কিছু তো করতে পারবে না। আইন তার নিজের গতিতে চলবে। আর সেনাবাহিনীর খবর তো খুব ভালো করে জানো। তবে আবার মোটেও খারাপ লাগছে না, কারণ আমার মায়ের বজ্জাত মানুষকে ভুলে যেতে পেরেছে। আমি মেয়ে হয়ে কেন পারবো না? এখন কাজের কথায় আসি। আপনি কাজকে আমাদের প্রথম রাতের কাজ করেছেন কেন? আজকে তো আমার বাসুরাত। বাসুরাতে কি করতে হয় আপনি জানেন না? আমি কি করে জানবো? আমি কোনো কিছু জানি না। আমি তো শুধু জানি যে কিভাবে মিশন সাকসেসফুল করতে হয়, অপারেশন করতে হয়, এগুলো জানি। আর ট্রেনিং এ যা শিক্ষা দিয়েছিল সেগুলো জানি। কি বলে তুমি একটা বিয়ে করবে, তাই না? ঠিক আছে, দেখাচ্ছি আমি তোমাকে একটা বিয়ে করা। আজকে আদর করবে, আর কিছুদিন পরেই তুমি বাবার ডাক শুনতে পারবে। তখন আর এসব কথা বলতে পারবে না। কিন্তু এই মিশনে কোনো অভিজ্ঞতা আমার কাছে নেই। অভিজ্ঞতা হোক, তারপর দেখা যাবে। আর একটা বিয়ে করি তারপরে। তোমার মনে হচ্ছে এখন লজ্জা শরম কিছু নাই, তাই না? লজ্জা শরম তো এমনি তো আগে ছিল না, আর এখন তো আরো থাকবে না, কারণ এখন বিয়ে করে ফেলেছো। সার্টিফিকেট এসে গেছে তোমার। নুসরাত আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমিও হেসে দিলাম। আমি নুসরাতকে নিয়ে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এভাবে না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।